বিয়ের পরের দিন যখন গোসল করতে যাব তখন দেখি আমার লাগেজে সব দরকার জিনিস আসলো, বডি ওয়াশ কিংবা সাবান আসে। ভুলে আসেনি সেটা বুঝতে পারছি, তারপরও কেমন যেন লাগছিল সেটা কাউকে জানাতে। তারপরেও আমার হাজবেন্ডের একটা কাজিনকে ডেকে বললাম আমাকে একটা সাবান দেওয়া যাবে। সে বলল আচ্ছা নিয়ে আসি, ইউজ করা সাবান দিলে তো হবে না, ইনটেক আছে কিনা দেখছি। আমি রুমে অপেক্ষা করছি কিন্তু সে আর আসছে না। এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে কিন্তু কেউ আসছে না। আমাকে নাস্তার জন্য কেউ জিজ্ঞেসও করছে না। পেটে অনেক খিদা ছিল। হাজবেন্ড একবার এসে বলে গেছে একটু অপেক্ষা করো, আমিও কিছু খাইনি, তোমার সাথেই খাবো, তুমি গোসল করে আসো, একসাথে আমরা সবাই খাবো। এই কথাটার উপর ভরসা করে 2 ঘন্টা খুবই বিব্রত বোধ করেছিলাম এইভাবে বসে থাকতে, তাও আবার গোসলের জন্য। আমি সাবান ছাড়াই গোসল করে নিতাম কিন্তু তারা বলেছে সাবানের জন্য অপেক্ষা করতে, গোসলে যাওয়া যাবে না। কতক্ষণ পরে আমার মোবাইলে আমার খালামণির কল আসলো। উনি জিজ্ঞেস করলেন কি করছিস? আমি বললাম কিছু নাই, তো বসে আছি। ওই পাশ থেকে নীরবতা, আবার কারো গলার আওয়াজও শোনা যাচ্ছে বাট কথা বোঝা যাচ্ছে না। খালামণি বললেন শোন মা, একটু অপেক্ষা কর, সাবান নিয়ে আসতেছি। এর মধ্যে তোকে কেউ কিছু বললে কোনো কথা বলবি না। লজ্জায় আমার মাটিতে মিশে যেতে মন চাইলো। এগুলো নিয়েও কথা হবে এবং সেটা বাবার বাড়ি পর্যন্ত চলে যাবে, আমি চিন্তাও করি। দুপুর প্রায় 1:30, আমি এখনোই বসে আছি। খালামণি আর আমার কাজিন ভাই এসেছে সাবান নিয়ে। রুমে ঢুকেই আমার হাতে তারা সাবান দিয়ে বলল যা গোসল করে আয়। লজ্জা আবারও আমার মাটির সাথে মিশে যেতে মন চাইল। আমি গোসল সেরে আসলাম। খালামণি বললেন আমরা এখন চলে যাই। আমি বলতে চেয়েছিলাম খেয়ে যাও, কিন্তু আমার পেটেই কিছু পড়েনি। আমি তাদেরকে কি বলবো, যদিও খাবারটা আমার বাপের বাড়ি থেকেই নিয়ে আসছিল। সবার একে একে খাওয়ার পালা শেষ। আমার হাজবেন্ড আমাকে ডেকে নিয়ে গেল ডাইনিং টেবিলে। আমি বসলাম। সাথে সাথে আমার চাচি শাশুড়ি বললেন এই তুমি এসব কি পরেছো, যাও শাড়ি পরে আসো। আমার হাজবেন্ড বলল খেয়ে নিক আগে, পরে পড়লেও তো হয়। আমার চাচি শাশুড়ি কান্না শুরু করে দিলেন। প্রথম দিনে এই অবস্থা, পরে কি হবে। আমি ঝামেলা যাতে না বাড়ে সেজন্য উঠে গেলাম, গিয়ে শাড়ি বের করে কোনো মতে পরে টেবিলে আসলাম। তখনও সবাই আমাকে বলল এই শাড়ি কি ছিল? না আরো ছিল। আমি জবাব দিলাম তাহলে তুমি এই শাড়ি কেন পরেছো? এইসব হালকা কালার কি বউরা পরে? দেখতেও কেমন কম দামি লাগছে, এসব তোমার বাবার বাড়ি রেখে এসো নেক্সট টাইম গেলে। আমি কি তাহলে একটা কালারফুল শাড়ি পরে আসবো? জিজ্ঞেস করলাম আমি। তারপর আমি একটা সবুজ শাড়ি পরে আসি। তারপর আমাকে খেতে দেয় তারা, কিন্তু সেই খাবারের কোনো স্বাদই আমি পাইনি, কারণ বিয়ে করার স্বাদে অলরেডি আমার পেট ভরপুর ছিল। রাতে যখন ঘুমাতে যাব তখন মা বাবার সাথে ফোনে কথা বলছিলাম। হঠাৎ কেউ একজন আমার রুমে ঢুকে আমার ফোনটা কেড়ে নিল। দেখলাম আমার ননাস আমার ফোনটা কেড়ে নিয়ে উনি বললেন আমাদের গিবত করছো? আমি বললাম না, ভালো মন্দ জিজ্ঞেস করছিলাম। তাহলে এতক্ষণ কি কথা এত? তোমার বাবাকে এক্ষুনি কল দাও, কল দিয়ে বলো ভালো মন্দের খোঁজ বাসায় এসে নিয়ে যেতে, এত ফোন আলাপ চলবে না। আর তোমার ফোনটাও আমাদের কাছে থাকবে সেটাও বলে দিও। আমি কল দিলাম আমার সেই খালামণিকেই, দিয়ে বললাম বাবা ফোন এখন আমার কাছে থাকবে না, দরকার হলে আমি কল দেব, তোমরা কল দিও না, আমাকে দেখতে এসো। বাবা ডাকলেও কথাগুলো আমি খালামণিকেই বলেছিলাম, কারণ বাবাকে এতগুলো কথা বলা যাবে না, কলিজায় লাগবে। আমার খালামণি প্র্যাকটিক্যাল মাইন্ডের, বাসার সবাইকে সুন্দর করে ম্যানেজ করে নিতে পারবে। এরই মধ্যে একটা জরুরি কথা বলার ছিল আমার বাবার বাড়িতে, সেটা না বললে পরের দিন হয়তো তারা আমার বাবাকে এখানে হাজির করবে আর অপমান করবে। কিন্তু সেটা কিভাবে? মোবাইল তো আমার কাছে নেই। আমি চুপি চুপি গেলাম মোবাইলটা ননাসের রুম থেকে চুরি করতে। গিয়ে দেখলাম ননাস আর উনার মেয়ে জেগে আছেন, হাতে মেহেদি দিচ্ছে। তাই আবার চলে আসলাম, আরেকবার চেক করতে হবে এসে। বিছানায় এসে ঘুমের বান ধরলাম আর ভাবতে থাকলাম শ্বশুর বাড়িতে বিয়ের প্রথম দিনে এরকম সিচুয়েশনে আমি ফেস করছি নাকি সব মেয়েরাই করে? তারাও কি এভাবে রাতের অন্ধকারে নিজের ফোন চুরি করার জন্য সবার ঘুমের পড়ার অপেক্ষা করে? যাই হোক, গল্পটা কিন্তু খুবই সুন্দর। ইনবক্স থেকে পাওয়া গল্পটা, নাম না বলার জন্য অনুরোধ করেছেন।